গত 16ই অক্টোবর ত্রিপুরা রাজ্যের এক ব্যতিক্রমী ঘটনা যা ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে কালিমালিপ্ত করেছে। নেশার সাম্রাজ্য এবং সেই সাম্রাজ্যের বড় বড় লিডাররা, বড় বড় ব্যবসায়ীরা এখন লুকিয়ে রয়েছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই ধরতে পারছে না পুলিশ। গত 16ই অক্টোবর যা কখনো ত্রিপুরাতে হয়নি, যা হয়তো গোটা দেশের মধ্যে ব্যতিক্রমী ঘটনা। নেশার পাচার হয়েছে গাড়ি কিংবা লরির মাধ্যমে নয়, বা অভিনব অন্য কোনো কায়দায় নয়, একেবারেই চোখের সামনে রেলপথ দিয়ে পাচার করা হয়েছে কোটি কোটি টাকার নেশা সামগ্রী। জিরানিয়া রেল স্টেশনে রেলওয়ে পুলিশ এবং অ্যান্টি নার্কোটিক্স টিমের হাতে ধরা পড়ে প্রায় কোটি টাকার নেশা সামগ্রী। প্রায় 90,000-এরও বেশি নিষিদ্ধ নেশা সামগ্রী, নিষিদ্ধ কফ সিরাপ সেখানে ধরা পড়ে। এবং কারা, কোথায়, কিভাবে এই নেশা সামগ্রী জিরানিয়া স্টেশন পর্যন্ত পৌঁছালো সেটার তদন্ত শুরু হয়েছে গত 16 অক্টোবর থেকে। কিন্তু দুঃখের বিষয়, আজ 24শে অক্টোবর, প্রায় এক সপ্তাহ সময় কেটে গেলেও রাজ্য পুলিশ এবং তার পাশাপাশি ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্ট, ত্রিপুরা পুলিশ, তারা কোনোভাবেই এর কোনো সুরাহা করতে পারেনি। রেলপথে করে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে পাচার করা এবং এই নেশা সামগ্রী গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে নেশা কারবারিদের মূল পরিকল্পনা, যাতে করে গোটা রাজ্য নেশায় ছেয়ে থাকে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন, সেটা এখনো স্বপ্নেই রয়েছে, বাস্তবে রূপান্তরিত হয়নি। বাস্তব ঘটনা হচ্ছে গত 16ই অক্টোবর জিরানিয়া রেল স্টেশনে যখন কোটি কোটি টাকার নেশা সামগ্রী ধরা পড়ল, যখন সেখানে আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ থেকে শুরু করে অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্টের কর্মীরা তারা সেখানে উপস্থিত হলেন, ত্রিপুরা পুলিশ সেখানে উপস্থিত হলো, তারপর থেকে তদন্ত শুরু হওয়ার কথা। এবং সূত্রের খবর, ঘোষ ট্রান্সপোর্ট নামে একটি সংস্থার নাম সেখান থেকে বেরিয়ে আসে। এবার আপনাদেরকে যদি আমি বলি, খুব স্বাভাবিকভাবে আপনারা যখন অনলাইনে কিছু অর্ডার করেন তখন নিশ্চয়ই আপনাকে আপনার নাম, ফোন নাম্বার, নির্দিষ্ট কিছু জিনিস ফিল আপ করতে হয়। এবার ভাবুন, যখন হাজার হাজার টাকার কোনো জিনিস আপনি ক্রয় করছেন বা কেউ কিনছেন বা তিনি বিক্রি করছেন, নিশ্চয়ই সমস্ত তথ্য সেই ট্রান্সপোর্টারের কাছে রয়েছে। এবার যখন কোনো কিছু এভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসা হয় তখন কিন্তু তার একটা ইনভয়েস থাকে। যদি 50,000 টাকার বেশি সেখানে কোনো জিনিস থাকে তাহলে তার জন্য একটা ই-ওয়ে বিল কাটতে হয়, এবং সেই ই-ওয়ে বিলের মধ্যে কে বিক্রি করছেন, কে কিনছেন সেটা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা, এবং কারা সেটাকে ট্রান্সপোর্ট করছেন, কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটাকে ট্রান্সপোর্ট করছে, এই তিনজনের, এই তিনটি কোম্পানির কিন্তু নাম, প্যান কার্ড থেকে শুরু করে মালিকের প্যান কার্ড, জিএসটি নাম্বার, সব কিছুই সেখানে কিন্তু দিতে হয়। পরিচয়পত্র, বৈধ কাগজপত্র, জিএসটি নাম্বার, রেজিস্ট্রেশন, লাইসেন্স, সব কিছুই সেখানে দেখাতে হয়, সেখানে ফিল আপ করতে হয়। অর্থাৎ এগুলো বাদ দিয়ে কোনোভাবেই ট্রান্সপোর্টের মাধ্যমে এই জিনিসপত্রগুলি আসবে না। অর্থাৎ কোনো একটা ট্রান্সপোর্টকে ব্যবহার করেই কেউ একটা এই নেশা সামগ্রী বিক্রি করেছে, তারপর কেউ সেটা কিনেছে এবং সেটা কিনে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে আসা হয়, যেটা জিরানিয়া রেল স্টেশন পর্যন্ত পৌঁছায়। তাহলে আপনারাই ভাবুন, যদি 16ই অক্টোবর ঘোষ ট্রান্সপোর্ট নামে কোনো একটি সংস্থার নাম নার্কোটিক্স ডিপার্টমেন্টের কাছে চলে আসে, তাহলে 24 তারিখ পর্যন্ত, আজ পর্যন্ত কেন কোনো গ্রেফতারি হলো না? যেখানে ইনভয়েসের মধ্যে সম্পূর্ণ তথ্য রয়েছে, জিএসটি নাম্বার রয়েছে, এবং যদি আমরা জিএসটি নাম্বারের কথা বলি তাহলে একটি জিএসটি নাম্বার যখন রেজিস্টার করতে হয় তখন কিন্তু কোম্পানির সমস্ত ডিটেলস, সেই মালিকের সমস্ত পরিচয়পত্র, সমস্ত ডিটেলস, প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড, পরিচয়পত্র, সব কিছুই সেখানে জমা দিয়ে তারপর সেই জিএসটি নাম্বারটা আসে। তাহলে কি একটা জিএসটি নাম্বার দিয়ে কাউকে আইডেন্টিফাই করা, কারো পরিচয় বের করা খুবই কঠিন?
একজন সাধারণ মানুষ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এই কাজটা খুব স্বাভাবিকভাবে করে নিতে পারবেন একটা জিএসটি নম্বর দিয়ে। এই জিএসটি নম্বর কোন কোম্পানির সেটা বের করা। কিন্তু ত্রিপুরা রাজ্যে সাইবার ক্রাইম এর প্রচুর ঘটনা ঘটে, সেগুলির তথ্য পর্যন্ত পুলিশের কাছে চলে আসে। সেখানেও পুলিশ অনেকটা সমর্থ, অর্থাৎ ত্রিপুরা পুলিশ অনেকটাই সমর্থ। কিন্তু তারপরেও এই সামান্য একটা জিএসটি নাম্বার দিয়েও কেন তারা তথ্য সংগ্রহ করতে পারছে না? তাহলে কি ত্রিপুরা পুলিশ চাইছে না যে আসল কালপ্রিটের নাম সামনে আসুক? আমরা দেখলাম যে এই জিএসটি নাম্বার থেকে মূল কালপ্রিট পর্যন্ত পৌঁছাতে সাধারণ মানুষের যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগে, তাহলে অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্ট তাদের কতটা সময় লাগার কথা? ধরুন 5 মিনিট, ধরে নিলাম 1 ঘন্টা, ধরে নিলাম 1 দিন, ধরে নিলাম 5 দিন। তো 5 দিন তো অতিক্রান্ত হয়ে গেছে। এখনো কি একটা জিএসটি নাম্বার থেকে ঘোষ ট্রান্সপোর্ট যে নামটা বেরিয়ে এসেছে, তার জিএসটি নাম্বার থেকে ইউএ যে বিল রয়েছে সেই বিল থেকে কিভাবে সেই মালটা বুক করা হয়েছিল সেখান থেকে কি কোনো তথ্য পায়নি? যদি তথ্য না পেত তাহলে পরপর 2টো জায়গায় তল্লাশি কেন হলো? তাহলে কি এটা আমাদের বা আপনাদের দেখানোর জন্যে যে পুলিশ কাজ করছে? এবং যদি সমস্ত তথ্য পুলিশের কাছে থেকেও থাকে, তাহলে গতকাল আমরা দেখেছি যে ধলেশ্বরে একটি বাড়িতে, একজন ব্যবসায়ীর বাড়িতে, ট্রান্সপোর্ট ব্যবসায়ীর বাড়িতে, সেখানে অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্টের টিম, ক্রাইম ব্রাঞ্চের টিম সেখানে পৌঁছায়, তদন্ত করে। ভেতরের খবর সংবাদ মাধ্যমকে জানানো হয় না, সেখান থেকে তারা বেরিয়ে আসেন, কিন্তু কোনো গ্রেফতারি হয়নি। তারপর আজ আরো একজন ব্যক্তির বাড়িতে, আরো একজন ব্যবসায়ীর বাড়িতে, নাম জানা যাচ্ছে মিল্টন ঘোষ, এবং গতকাল যার বাড়িতে ছাপা দেওয়া হয়েছিল সেই ব্যক্তির নাম হচ্ছে অরুণ ঘোষ। এই পরপর দুজনের বাড়িতে, দুজন ঘোষের বাড়িতে গিয়ে তল্লাশি করা হলো, কিন্তু আউটপুট শূন্য, কোনো গ্রেফতারি নেই, কোনো কিছুই নেই। তাহলে পুলিশ কি হাওয়ায় ঢিল ছুটছে? পুলিশ কি হাওয়ায় তীর ছুটছে? যার গায়ে গিয়ে লাগবে তাকেই কালপ্রিট হিসাবে ধরে নিয়ে আসবে। যেহেতু ঘোষ ট্রান্সপোর্টের নাম বেরিয়ে এসেছে, তাহলে কি রাজ্য পুলিশ বা অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্ট গোটা রাজ্যের যত ঘোষ পরিবার রয়েছে, যত ঘোষ ব্যবসায়ী রয়েছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে তল্লাশি করবে? নাকি একটা জিএসটি নম্বর থেকে সম্পূর্ণ তথ্য বের করে সেই কালপ্রিটকে গ্রেফতার করবে? ট্রান্সপোর্টারের মাধ্যমে ক্রেতার পরিচয়, বিক্রেতার পরিচয় সমস্তটাই জিএসটি বিলের মাধ্যমে সামনে এসেছে। কিন্তু তারপরেও ত্রিপুরা পুলিশ কেন কোনো অ্যাকশন গ্রহণ করছে না? না তো রাজ্য পুলিশ কোনো অ্যাকশন গ্রহণ করছে, না তো রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া আসছে। তাহলে কি পুলিশ কাউকে আড়াল করতে চাইছে? তাহলে কি পুলিশ কাউকে বাঁচানোর চেষ্টা করছে, যার কারণে এইভাবে হাওয়ায় তীর ছোড়া হচ্ছে? এবং প্রায় 1 সপ্তাহের মধ্যে এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আরো একটা প্রশ্ন যেটা গোটা রাজ্যের মানুষের, সেটা হলো যে এই কোটি কোটি টাকার যে নেশা সামগ্রী আটক করা হলো, সেই কোটি কোটি টাকার নেশা সামগ্রী এখন কোথায়? আপনারা হয়তো দেখে থাকবেন, বড় বড় যখন অভিযান করা হয়, যখন বিভিন্ন নেশা সামগ্রীগুলি আটক করা হয়, পুলিশ সেগুলিকে সংবাদ মাধ্যমের সামনে এনে দেখায়, সেগুলিকে যখন ধ্বংস করা হয়, সেটা গাঁজা খ্যাত হোক কিংবা সেটা বিভিন্ন নেশা সামগ্রী হোক, বিভিন্ন উপায়ে সেগুলিকে একত্রিত করে ধ্বংস করা হয়। কিন্তু এই যে কোটি কোটি টাকার নেশা সামগ্রী রেলের মালগাড়ির 2টে ওয়াগন করে আসলো, সেগুলি এখন কোথায়? পুলিশকে সেটা দেখাতে পারবে? এবং যদি তারা সেটা ধ্বংস করে থাকে, তাহলে সেটা পুলিশ সংবাদ মাধ্যমের সামনে, গোটা রাজ্যের মানুষের সামনে কেন করবে না? এটাও সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে। এক, যে পুলিশ একটি নাম্বার থেকে, একটি জিএসটি নাম্বার থেকে খুব সাধারণভাবেই কালপ্রিট পর্যন্ত পৌঁছতে পারে, পুলিশ কেন সেটা করছে না? পুলিশ শুধুমাত্রই তদন্ত করছে, হাওয়ায় তীর ছুটছে, পুলিশ কি কাউকে আড়াল করতে চাইছে? এবং আরো যে সবচেয়ে বড় প্রশ্ন, যে কোটি কোটি টাকার যে নেশা সামগ্রী আটক করা হলো, সেই নেশা সামগ্রীগুলি সেগুলি ধ্বংস হতে দেখতে চায় রাজ্যের মানুষ, যাতে তারাও সেখানে আশ্বস্ত থাকতে পারে যে
অন্য কোনো রাস্তা দিয়ে নেশা সামগ্রীগুলি আবার কালপিট পর্যন্ত পৌঁছে যায়নি। তো তার কারণ এই ধরনের ঘটনা আমরা বহু ছবিতে দেখে থাকি, বহু এন্টারটেইনিং প্ল্যাটফর্মে দেখে থাকি, অনেক গল্পে আমরা শুনে থাকি, বাস্তবের মাটিতেও সেটা দেখা যায়। তো এই কোটি কোটি টাকা নেশা সামগ্রী নার্কোটিক্স ডিপার্টমেন্টকে দেখাতে হবে যে এগুলি তারা ধ্বংস করছে কি না, সেটা জানার অধিকার প্রত্যেকেরই রয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের জানাবেন। এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।